এক নারী বিচারক যিনি ভালোবাসা পাওয়ার জন্য নিজের পরিবারের পর্যন্ত বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন, যিনি শুধু স্বপ্ন দেখেই থেমে থাকেননি, বরং নিজের পরিশ্রমে প্রতিটি স্বপ্নকে বাস্তবে রূপ দিয়েছিলেন। কিন্তু এক সকালে তার নিথর দেহ পাওয়া যায় তার নিজের সরকারি বাসভবনের ভেতরে। 2016 সাল, উত্তরপ্রদেশের কানপুর শহরের সার্কিট হাউস কলোনিতে এক জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট থাকতেন। তার নাম ছিল প্রতিভা গৌতম। সেখানে আসার খুব বেশি সময় হয়নি, মাত্র কয়েক মাস আগে তাকে এই সরকারি বাসভবনটি বরাদ্দ করা হয়েছিল। প্রতিভা মূলত ইউপিরই বাসিন্দা ছিলেন। তার বিয়ে হয়েছিল দিল্লির বাসিন্দা মনু অভিষেক রাজানের সঙ্গে। অভিষেক দিল্লির 30,000 কোর্টে আইনজীবী হিসেবে কাজ করতেন। অন্যদিকে প্রতিভা কানপুর দেহাতে সিভিল জাজ পদে কর্মরত ছিলেন। 2016 সালের 8 অক্টোবর রাতে অভিষেক দিল্লি থেকে কানপুরের উদ্দেশ্যে রওনা দেন। পরদিন অর্থাৎ 9 অক্টোবর সকালে তিনি তার স্ত্রীর সঙ্গে দেখা করতে সার্কিট হাউস কলোনির সরকারি বাসভবনে পৌঁছানোর কথা ছিল। পথে তিনি ভাবলেন প্রতিভাকে ফোন করে জানিয়ে দেন যে তিনি আসছেন। তিনি বারবার ফোন করলেন, কিন্তু প্রতিভা ফোন ধরলেন না। সকালে যখন অভিষেক সার্কিট হাউস কলোনিতে পৌঁছলেন, তখন তিনি দরজার বেল বাজালেন, কিন্তু ভেতর থেকে কোনো সাড়া পাওয়া গেল না, দরজাও খুলল না। এতে অভিষেক ভীষণ উদ্বিগ্ন হয়ে পড়লেন। তিনি জোরে জোরে দরজায় ধাক্কা দিতে লাগলেন, কিন্তু তবুও কোনো উত্তর এলো না। বাড়িতে একজন কাজের মহিলা থাকতেন, কিন্তু তিনিও দরজা খুললেন না। অভিষেকের উদ্বেগ আরও বাড়তে লাগল, কারণ দরজাটি ভেতর থেকে বন্ধ ছিল। যদি প্রতিভা বাইরে যেতেন তাহলে দরজাটি বাইরে থেকে বন্ধ থাকার কথা, কিন্তু এখানে তা ছিল না। চরম দুশ্চিন্তায় পড়ে অভিষেক অবশেষে দরজা ভেঙে ফেলার সিদ্ধান্ত নিলেন। তিনি জোরে জোরে দরজায় লাথি মারতে লাগলেন। 3-4 বার শক্ত ধাক্কার পর তালা ভেঙে যায় এবং অভিষেক আতঙ্কিত অবস্থায় বাড়ির ভিতরে ঢুকলেন। তিনি বাড়ির ভিতরে ঢুকে দেখলেন, তা দেখে তার পা যেন মাটির নিচে সরে গেল। তার স্ত্রী প্রতিভা পাখার সঙ্গে ঝুলেছিলেন, আর শুধু তাই নয়, উভয় হাতের শিরাগুলোও কাটা ছিল। এই দৃশ্য দেখে অভিষেক ভীষণভাবে আতঙ্কিত হয়ে পড়লেন। দুঃখ এবং উদ্বেগে তিনি স্ত্রীকে ছোঁয়ার চেষ্টা করলেন, কিন্তু যেই মুহূর্তে তিনি প্রতিভার দেহে হাত লাগালেন, দেহটি নিচে পড়ে যায়। এরপর প্রায় সকাল 9টার দিকে অভিষেক সার্কিট হাউস কলোনি থেকে প্রায় 2-3 কিমি দূরে থাকা কানপুর ক্যান্ট পুলিশ স্টেশনে পৌঁছালেন। সেখানে গিয়ে তিনি পুলিশের কাছে সবকিছু জানান। পুলিশ যখন জানতে পারল যে এটি এলাকার এক জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের সঙ্গে সম্পর্কিত, তখন সঙ্গে সঙ্গে হইচই শুরু হয়ে যায় এবং কয়েক মিনিটের মধ্যে পুলিশ টিম ঘটনাস্থলে পৌঁছে যায়। মামলার গুরুতরতা বুঝে ধীরে ধীরে বড় কর্মকর্তারাও ঘটনাস্থলে আসতে শুরু করেন। এ সময় মাত্র 8-9 মাস আগে অভিষেক ও প্রতিভার বিয়ে হয়েছে। এটি ছিল লাভ ম্যারেজ এবং বড় সংগ্রামের পর তাদের বিয়ে সম্ভব হয়েছে। প্রতিভা উত্তরপ্রদেশের উরাই এলাকার বাসিন্দা ছিলেন। ছোটবেলা থেকেই তিনি অত্যন্ত মেধাবী এবং বুদ্ধিমতী ছিলেন। তার পিতা ব্যাংকে চাকরি করতেন। পরিবারটি সাধারণ মধ্যবিত্ত, কিন্তু স্বপ্নগুলো ছিল বড়। প্রতিভাকে পড়াশোনার খুবই আগ্রহ ছিল। তিনি নিজের জীবনে কিছু বড় করতে চেয়েছিলেন। শুরুতে তার স্বপ্ন ছিল আইনজীবী হওয়ার, তাই প্রাথমিক পড়াশোনা শেষ করে তিনি লখনৌ গিয়েছিলেন এবং লখনৌ বিশ্ববিদ্যালয় থেকে আইনজীবী শিক্ষায় পড়াশোনা সম্পন্ন করেছিলেন। কিন্তু এই পড়াশোনার সময় তার স্বপ্ন বদলে যেতে শুরু করে। এখন তিনি শুধু আইনজীবীই নয়, জজও হতে চেয়েছিলেন। এরপর প্রতিভা দিল্লি চলে আসেন এবং সেখানে এলএলএমতে পোস্ট গ্র্যাজুয়েশন করার জন্য ভর্তি হন। এই কোর্স শেষ করার পর প্রতিভা জুডিশিয়াল সার্ভিসের প্রস্তুতি শুরু করেন। এই সময় তার পরিচয় হয় আরেক শিক্ষার্থীর সঙ্গে, যিনি একই কোচিং সেন্টারে জুডিশিয়াল সার্ভিসের প্রস্তুতি নিচ্ছিলেন। তার নাম ছিল মনু অভিষেক রাজান। অভিষেক ছিলেন একটি প্রভাবশালী এবং বড় পরিবার থেকে। তার পিতা সুরেশ চন্দ্র রাজান নিজে অবসরপ্রাপ্ত জাজ ছিলেন। তার বোন দিল্লির 30,000 কোর্টে আইনজীবী ছিলেন, আর শাশুড়িও সেখানে জাজ পদে ছিলেন। শুধু তাই নয়, অভিষেকের পরিবারের প্রায় 7 জনই জুডিশিয়াল সার্ভিসের সঙ্গে যুক্ত ছিলেন, কেউ আইনজীবী, কেউ জাজ। এমন পরিবেশে বেড়ে ওঠা অভিষেক নিজেও জাজ হবার স্বপ্ন দেখতেন। এই সময় কোচিং সেন্টারে অভিষেক ও প্রতিভার সাক্ষাৎ বাড়তে থাকে এবং ধীরে ধীরে এই সাক্ষাৎ বন্ধুত্বে পরিণত হয়। বন্ধুত্ব কখন প্রেমে পরিণত হলো তা হয়তো তারা নিজেরাও জানতেন না। সময়ের সঙ্গে তাদের সম্পর্ক আরও গভীর হয়ে ওঠে। তারা একে অপরের সঙ্গে ভবিষ্যতের স্বপ্ন দেখা শুরু করে, কিন্তু তাদের পরিবারের কাছে এই সম্পর্কের কোনো খবর ছিল না। সবাই ভাবত তাদের সন্তান শুধু পড়াশোনায় ব্যস্ত। অভিষেকের পরিবার দিল্লির করলবাগে থাকত,
আর প্রতিভার পরিবার উত্তরপ্রদেশের উড়াইয়ে। 2013 সালে PCS জে এর পরীক্ষা হয়। এটি সেই পরীক্ষা যা পাশ করলে প্রতিভার জাজ হওয়ার স্বপ্ন পূরণ হতে পারত। দুজনেই পুরো মন দিয়ে পরীক্ষা দেন এবং যখন ফলাফল আসে প্রতিভা পরীক্ষা পাশ করেন, কিন্তু অভিষেক পরীক্ষা পাশ করতে পারেননি। এটি তার জন্য একটি বড় ধাক্কা ছিল। যেখানে একদিকে প্রতিভা নিজের স্বপ্নের দিকে এগিয়ে যাচ্ছিলেন, সেখানে অভিষেকের স্বপ্ন অসম্পূর্ণ থেকে যায়। এখন তিনি জজ হতে পারলেন না এবং তাকে আইনজীবী হিসেবেই কাজ চালাতে হলো। যদিও কেরিয়ারের পথ আলাদা হয়ে গিয়েছিল, তাদের ভালোবাসা তখনও অটুট ছিল। দুজনই একে অপরের সঙ্গে থাকা ও একে অপরকে পাশে রাখা নিয়ে অঙ্গীকার করে চললেন। তাদের বিশ্বাস ছিল পরিস্থিতি যেভাবেই হোক তাদের সম্পর্ক পরিবর্তিত হবে না, কিন্তু হয়তো ভাগ্য তাদের জন্য অন্য কিছু পরিকল্পনা করেছিল। একদিন প্রতিভা সাহস জোগালেন এবং পরিবারের কাছে জানান যে তিনি এক ছেলের সঙ্গে ভালোবাসার সম্পর্ক বজায় রেখেছেন। শুধু তাই নয়, তিনি স্পষ্টভাবে বললেন যে বিয়েও তিনি শুধু সেই ছেলের সঙ্গে করবেন। এই খবর অভিষেকের বাড়িতেও পৌঁছায় এবং সেখানে পরিস্থিতি পাল্টে যায়। উভয় পরিবারেরই এই সম্পর্কের বিরুদ্ধে অবস্থান ছিল। প্রতিভার পরিবারের দাবি, তোমার মেয়ে এখন জজ হয়ে গিয়েছে, তাকে একজন বড় অফিসারের সঙ্গে বিয়ে করা উচিত, সাধারণ আইনজীবীর সঙ্গে নয়। এছাড়াও বর্ণ বা জাতি সংক্রান্ত আপত্তিও ছিল, তাই তারা এই সম্পর্কের জন্য স্পষ্টভাবে না জানায়। কিন্তু প্রতিভার হৃদয় ও মনের মধ্যে শুধু অভিষেকই ছিলেন। তিনি দৃঢ় মনোভাব নিয়ে ঠিক করে ফেলেছিলেন যে বিয়ে করবেন শুধু তার সঙ্গে। অন্যদিকে অভিষেকও শুধু প্রতিভার সঙ্গে বিয়ে করতে চেয়েছিলেন, তবে তার পরিবারের পক্ষ থেকেও এই সম্পর্কের প্রতি সমর্থন ছিল না। এরই মধ্যে প্রতিভার জজের প্রশিক্ষণ সম্পন্ন হল। 2015 সালে তার পোস্টিং হয় কানপুর দেহাতে অ্যাডিশনাল সিভিল জজ হিসেবে। এখন তিনি সেই কেরিয়ারের শীর্ষে পৌঁছেছিলেন যার স্বপ্ন তিনি দেখেছিলেন। অন্যদিকে অভিষেক দিল্লির 30,000 কোর্টে আইনজীবী হিসেবে কাজ করছিলেন। উভয়েই আলাদা শহরে থাকলেও হৃদয়ের দূরত্ব কখনো আসেনি। কখনো প্রতিভা দিল্লি যেতেন, কখনো অভিষেক কানপুরে আসতেন। সম্পর্ক তখনও অটুট ছিল। এরপর 29 জানুয়ারি 2016-তে তারা একটি বড় সিদ্ধান্ত নেন। পরিবারের অসন্তোষের মাঝেই তারা গোপনে দিল্লির আর্য সমাজ মন্দিরে বিয়ে করেন। শুধু অনুষ্ঠানের রীতি পালন করাই নয়, তারা আইনিভাবেও বিয়ের রেজিস্ট্রি করিয়েছিলেন, কারণ দুটো পরিবারেরই এই সম্পর্ক মানতে ইচ্ছুক ছিল না। তাই তাদের কাছে এটি একমাত্র উপায় ছিল। এখন তারা বিয়ে সম্পন্ন করেছিলেন, তবে বিয়ের পরও দুজনেই নিজেদের পরিবারকে মেনে নেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছিলেন। অভিষেকের পরিবার ধীরে ধীরে এই সম্পর্ককে স্বীকার করল এবং প্রতিভাকে তাদের বউ হিসেবে গ্রহণ করল। কিন্তু প্রতিভার পরিবার এখনও রুষ্ট ছিল। 2 মাস পর 23 এপ্রিল 2016-তে দিল্লিতে একটি পার্টির আয়োজন করা হয়। সেখানে সকলের সামনে তারা নিজেদের বিয়ের ঘোষণা দেয়। এই পার্টিতে উপস্থিত ছিলেন অভিষেকের পরিবার, কিন্তু প্রতিভার পরিবারের কেউ আসেননি। এই সব টানাপড়ন এবং পারিবারিক মতবিরোধের মাঝেও বিয়ের পর তারা কানপুরের সার্কিট হাউস কলোনিতে থাকতে শুরু করেন। এখানেই প্রতিভাকে সরকারি বাসস্থান দেওয়া হয়েছিল। কয়েকদিন কানপুরে একসঙ্গে থাকার পর অভিষেক তার আইন চর্চার জন্য দিল্লিতে ফিরে যান। তখন তাদের বিয়ে কয়েক মাস হয়েছে। দুজনেই নিজের নিজের কেরিয়ারে ব্যস্ত ছিলেন, কিন্তু সম্পর্ক অটুট ছিল। কখনো প্রতিভা দিল্লি যেতেন, কখনো অভিষেক কানপুর আসতেন। দূরত্ব ছিল, কিন্তু সাক্ষাৎ হতো। ধীরে ধীরে বিয়ের 8 মাস কেটে যায়। তারপর আসে 9 অক্টোবরের সেই সকাল, যখন অভিষেক তার স্ত্রী প্রতিভাকে দেখতে কানপুরের সরকারি বাসভবনে পৌঁছান। তখন তিনি জানতেন না এই সাক্ষাৎ তার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর সকাল হয়ে উঠবে। ঘটনাস্থলে পরিস্থিতি অত্যন্ত গুরুতর ছিল। আইনজীবী অভিষেক সেখানে দাঁড়িয়েছিলেন, সম্পূর্ণ শোকে ভেঙে পড়া অবস্থায়। বিচারক প্রতিভার দেহ মাটিতে পড়েছিল, তার ঘাড়ে ওড়নার ফাঁস জড়ানো ছিল, 2 হাতের শিরাগুলো কাটা ছিল। দৃশ্যটি ভয়াবহ ছিল। পুলিশ সঙ্গে সঙ্গে ফরেন্সিক টিমকে ডাকে। ঘটনাস্থলে থাকা প্রতিটি ছোট বড় জিনিস খুব সতর্কভাবে পর্যবেক্ষণ করা হচ্ছিল। প্রত্যেকটি দিক থেকে বোঝার চেষ্টা করা হচ্ছিল যে শেষ পর্যন্ত কি ঘটেছে। পুলিশ কর্মকর্তাদের কাছে অভিষেকের বর্ণনা বিশ্বাসযোগ্য মনে হচ্ছিল না। তাদের মনে বারবার প্রশ্ন উঠছিল, একজন মানুষ কেন একের বেশি উপায়ে নিজের জীবন নেবে? যদি তিনি নিজের শিরা কেটে ফেলেছিলেন, তাহলে ফাঁস দিয়ে ঝুলার প্রয়োজন কেন? কারণ যখন কেউ শিরা কেটে ফেলে তখন রক্তপাত দ্রুত হয় এবং কয়েক মিনিটের মধ্যেই তিনি দুর্বল হয়ে অচেতন হয়ে যান। এমন অবস্থায় কিভাবে নিজে ফাঁস দিয়ে ঝুলতে পারে?
এই প্রশ্নেই পুরো মামলাটি আরও জটিল হয়ে যায়। তদন্ত এগোতে থাকে এবং ফরেনসিক টিম প্রতিভার গলায় থেকে ওড়না সরায়। ওড়না সরানোর সঙ্গে সঙ্গে আরও একটি চাঞ্চল্যকর তথ্য সামনে আসে। গলায় কোনো ধারালো বস্তুর আঘাতের চিহ্ন ছিল 3টি। দেখা যাচ্ছিল সম্ভবত রেজার ব্লেড দিয়ে আঘাত করা হয়েছে। শুধু তাই নয়, গলায় ফাঁসের দাগও ছিল, কিন্তু তার আকার সাধারণ ছিল না। সাধারণত যখন কেউ নিজে ফাঁস দেয় বা কাউকে ফাঁসি দেওয়া হয়, তখন গলায় ভি বা ইউ আকৃতির দাগ পড়ে, কারণ দেহের সম্পূর্ণ ওজন গলার সামনের অংশে পড়ে, যেখানে ফাঁস বাঁধা হয়। দাগ পিছনের দিকে যায়, কিন্তু হালকা হয়। কিন্তু যদি কারোর গলাকে মাটির ওপর দাঁড়িয়ে ফাঁস দিয়ে চাপানো হয়, তাহলে দাগ ও আকৃতির হয়। প্রতিভার গলায় যে দাগ ছিল তা ও আকৃতির মতো ছিল। এছাড়াও 2 হাতের শিরা রেজার ব্লেড দিয়ে কাটা হয়েছিল, কিন্তু এটি 1 বা 2টি কাটা ছিল না। এক হাতে 6টি কাটা চিহ্ন, অন্য হাতে 8টি, মোট 14টি কাটা চিহ্ন ছিল। ধীরে ধীরে এই ঘটনা পুরো এলাকায় ছড়িয়ে পড়ে। মিডিয়াও ঘটনাস্থলে পৌঁছায়, কারণ এটি এক নারী জাজের রহস্যময় মৃত্যু, তাই প্রত্যেকের নজর ছিল এই মামলার ওপর। পুলিশ প্রতিভার মাতৃগৃহেও ফোন করেছিল। যখন তার পিতা ফোন ধরেন, তখন তাকে বলা হয় যে তার কন্যার মৃত্যুর ঘটনা সন্দেহজনক পরিস্থিতিতে ঘটেছে। এটি শুনে পরিবার হতবাক হয়ে যায় এবং সঙ্গে সঙ্গে কানপুরের উদ্দেশ্যে রওনা দেয়। অন্যদিকে প্রতিভার দেহ পোস্টমর্টেমের জন্য পাঠানো হয়। পুরো দিনের তৎপরতা ও তদন্তের পর রাতে পোস্টমর্টেম করা হয়। এবার যদি ঘটনাস্থলের দিকে ফিরে যাই, বাড়ির ভিতরে প্রবেশ করার কেবল একটি মাত্র পথ ছিল, যে দরজাটি অভিষেক ভেঙে ভিতরে প্রবেশ করার কথা বলেছিলেন। কিন্তু যখন পুলিশ দরজার তালার দিকে মনোযোগ দিয়ে দেখল, তখন আরেকটি সন্দেহ জেগে ওঠে। তালা হালকা ঢিলা ছিল, কিন্তু ভাঙা ছিল না। এমন অবস্থায় যদি দরজাটি বন্ধ করা হয়, তা ঠিকভাবে বন্ধ হওয়া সম্ভব। যদি দরজাটি সত্যিই ভাঙা হতো, তবে পুনরায় শক্তভাবে বন্ধ করা যেত না। কিন্তু এখানে দরজাটি প্রায় সঠিক অবস্থায় ছিল। এখন পুলিশ সরাসরি অভিষেকের দিকে নজর রাখে, কারণ তিনি ছিলেন সেই ব্যক্তি যিনি বলেছিলেন যে তিনি দরজা ভেঙে ভিতরে প্রবেশ করেছেন। পুলিশ তখন অভিষেকের জিজ্ঞাসাবাদ শুরু করে। প্রথম প্রশ্ন ছিল, আপনি ভিতরে ঢুকে কি দেখলেন? অভিষেক পূর্বেই পুলিশকে যা বলেছিলেন তা আবার বললেন। কিন্তু পুলিশ পরবর্তী প্রশ্ন করতে চাইলে অভিষেক নিজেই কথা বলতে শুরু করলেন। তিনি বললেন, আমি দিল্লি থেকে রোড পথে এসেছি, আপনি টোল প্লাজার স্লিপ চেক করতে পারেন। সিসিটিভি ফুটেজ দেখুন, কল ডিটেলসও দেখুন। আসার আগে আমি প্রতিভাকে অনেকবার কল করেছি, আমার লোকেশনও চেক করুন। পুলিশ আসলে এই সব কিছুই জিজ্ঞেস করেনি, তবু তিনি নিজেই নিজের সম্পর্কে বিস্তারিত ব্যাখ্যা দিতে শুরু করেছিলেন। প্রায়শই যখন কেউ জিজ্ঞেস না করে অতিরিক্ত ব্যাখ্যা দিতে শুরু করে, তখন আরও প্রশ্ন জন্মায়। অভিষেক বারবার সেখান থেকে চলে যাওয়ার চেষ্টা করছিলেন, কিন্তু পুলিশ তাকে কোথাও যাওয়ার অনুমতি দেয়নি। এখন এটি শুধুই একটি সন্দেহজনক মৃত্যুর ঘটনা ছিল না, বরং সন্দেহের সূঁচ পুরোপুরি তাঁর দিকে ঘুরে গিয়েছিল। সন্দেহের 1 বা 2টি কারণ নয়, বরং বহু কারণ ছিল। অভিষেক নিজেই বলেছিলেন যে তিনি প্রতিভার দেহে হাত দিয়েছিলেন, যার ফলে দেহ নিচে পড়ে গিয়েছিল। কিন্তু তিনি নিজে একজন আইনজীবী ছিলেন। তিনি ভালোভাবেই জানতেন যে ক্রাইম সিন কতটা গুরুত্বপূর্ণ। সামান্য ছোঁয়াও যেখানে পুরো মামলার দিক পরিবর্তিত হতে পারে। তাহলে কেন তিনি দেহটি স্পর্শ করলেন? আরেকটি বড় প্রশ্ন ছিল, তিনি সরাসরি পুলিশকে ফোনও করতে পারতেন, কিন্তু কেন ফোন করেননি? এর বদলে তিনি প্রায় 2-3 কিলোমিটার দূরে পুলিশের স্টেশনে গিয়েছিলেন। সার্কিট হাউস কলোনিটি বড় বড় কর্মকর্তাদের বাড়ি ছিল এবং নিচে নিরাপত্তা রক্ষীরা দায়িত্বে ছিলেন। দরজা ভেতর থেকে না খোলায় কেন অভিষেক কোনো রক্ষীকে জানায়নি? যখন তিনি দরজা ভেঙেছিলেন, কেন সাহায্যের জন্য কাউকে ডাকেননি? এমনকি যখন তিনি কথিতভাবে দেহ দেখেছেন এবং পুলিশকে কল করার জন্য বাড়ি থেকে বেরিয়েছেন, তখনও বাইরে থাকা কোনো রক্ষীকে কিছু জানাননি। যাই হোক, এখনও পর্যন্ত প্রতিভার পিতামাতা ঘটনাস্থলে পৌঁছেছেন। তাদের মেয়ের দেহ দেখে পরিস্থিতি ভয়ঙ্কর ছিল, কিন্তু দুঃখের সঙ্গে তাদের মনে রাগও কাজ করছিল। তারা সরাসরি অভিষেক ও তার পরিবারের বিরুদ্ধে অভিযোগ তুললেন। প্রতিভার পিতার দাবি, বিয়ের পর থেকেই তাদের মেয়ে সুখী ছিল না, তিনি প্রায়ই চিন্তিত থাকতেন। তাদের অভিযোগ ছিল যে অভিষেক প্রতিভাকে তার মাতৃপরিবারের সঙ্গে ঠিকমতো কথা বলতে দিত না। ধীরে ধীরে তাকে পরিবারের কাছ থেকে দূরে সরানো হচ্ছিল। তাদের মতে অভিষেক এবং তার পরিবার প্রতিভাকে সম্পূর্ণ নিয়ন্ত্রণ করত। এই অভিযোগের ভিত্তিতে প্রতিভার পিতারা অভিষেক এবং তার পিতামাতার বিরুদ্ধে হত্যার মামলা দায়ের করেন।
এই মামলায় প্রতিভার পিতারা পরবর্তীতে একটি বড় ভুল করেন, যার কারণে এই মামলার হত্যাকারীরা আজকের দিনে বাইরে ঘুরে বেড়াচ্ছে এবং সম্ভবত তাদের ক্ষমতার কারণে মুক্তিও পেয়েছে। সেই ভুল কী ছিল তা পরবর্তীতে বিস্তারিত জানবেন। 9 অক্টোবরের রাতে প্রতিভার পোস্টমর্টম করা হয়। 4 জন ডাক্তার নিয়ে একটি টিম তদন্ত চালায় এবং যে রিপোর্ট সামনে আসে তা পুরো মামলার দিক পরিবর্তন করে দেয়। রিপোর্ট অনুযায়ী মৃত্যুর কারণ ছিল শ্বাসরোধ, কিন্তু পোস্টমর্টমে আরও দেখা যায় যে মৃত্যুর আগে প্রতিভার সঙ্গে মারপিট করা হয়েছিল। তার শরীরের বিভিন্ন অংশে, বিশেষ করে 2 হাত এবং কবজিতে রেজার ব্লেড দিয়ে মোট 14টি কাটাচিহ্ন ছিল। গলায় 3টি ধারালো আঘাতের দাগ ছিল। এছাড়াও শরীরের বিভিন্ন অংশে ছোট বড় অনেক আঘাতের চিহ্ন পাওয়া যায়। শুধু আঘাত নয়, হাতাহাতিরও নিদর্শন পাওয়া গেছে। এমন চিহ্ন সাধারণত তখনই আসে যখন কেউ নিজেকে রক্ষা করার চেষ্টা করে। পোস্টমর্টম রিপোর্টে আরও একটি বিস্ময়কর তথ্য প্রকাশ পায়। প্রতিভা 3 মাসের গর্ভবতী ছিলেন। পোস্টমর্টম রিপোর্ট প্রকাশিত হতেই পুলিশের সন্দেহ আরও গভীর হয় এবং এখান থেকেই পুলিশ অভিষেককে হেফাজতে নিয়ে আসে। কিন্তু তিনি কোনো সাধারণ অভিযুক্ত ছিলেন না। অভিষেক নিজেই একজন আইনজীবী। তার পিতা অবসরপ্রাপ্ত জজ ছিলেন। পরিবারটির বিচার ব্যবস্থায় গভীর প্রভাব ছিল, তাই পুলিশকে প্রতিটি পদক্ষেপে খুব সতর্ক থাকতে হয়। তদন্তে সামান্য ভুলও পুরো মামলাকে দুর্বল করতে পারত। অভিষেককে আদালতে হাজির করা হয় যাতে তাকে বিচারিক হেফাজতে পাঠানো যায়। সাধারণত এমন মামলায় 7 থেকে 14 দিনের পুলিশ রিমান্ড বা হেফাজত দেওয়া হয়, যাতে অভিযুক্তের সঙ্গে জিজ্ঞাসাবাদ করা যায়। কিন্তু এই মামলায় পরিস্থিতি ভিন্ন ছিল। চাপ অনেক বেশি ছিল। আদালত মাত্র 7 ঘন্টার পুলিশ হেফাজত দিয়েছিল। এত বড় এবং জটিল মামলায় সত্য উন্মোচনের জন্য এটি খুবই কম সময় ছিল। সত্য বের করার জন্য পুলিশের সামনে বড় একটি চ্যালেঞ্জ ছিল। অন্যদিকে পোস্টমর্টমের পর প্রতিভার দেহ তার পরিবারকে হস্তান্তর করা হয়। মা, বাবা, ভাই, বোন সবাই কান্নায় ভেঙে পড়েছিলেন। পুলিশের সামনে অবস্থাও ভয়ঙ্কর ছিল। পুলিশ তখন অভিষেকের কঠোর জিজ্ঞাসাবাদ শুরু করে। প্রতিভার মোবাইল ফোন বাজেয়াপ্ত করা হয়। অভিষেকের ফোনও পুলিশ দখলে নেয়। কল ডিটেলস, মেসেজ, চ্যাট সবকিছুর তদন্ত শুরু হয়। তদন্তে যা যা তথ্য পাওয়া যায় তা অভিষেকের বিরুদ্ধে যাচ্ছিল। কয়েক ঘন্টার মধ্যেই অভিষেক ভেঙে পড়ে। তিনি স্বীকার করেন যে প্রতিভার হত্যায় তিনি করেছেন। জিজ্ঞাসাবাদে অভিষেক যে গল্পটি বললেন তা ছিল তার নিজের অন্তরে লুকানো হীনচিন্তা ও ঈর্ষার গল্প, যা যে কোনো মানুষকে ভেতর পর্যন্ত কাঁপিয়ে দিতে পারে। তিনি জানালেন, ঘটনা শুরু হয়েছিল সেই সময় থেকে যখন তারা দুজনেই জজ হওয়ার পরীক্ষায় বসেছিলেন। প্রতিভা নির্বাচিত হয়ে গিয়েছিলেন, কিন্তু তিনি ব্যর্থ হন। তিনি নিজেকে বোঝাতে চেষ্টা করেছিলেন হয়তো তার ভাগ্যে শুধু আইনজীবী হওয়াই লেখা ছিল। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে ভেতরে ভেতরে একটি তুলনা শুরু হয়ে যায়। তার স্ত্রী এখন একজন জজ ছিলেন, পদে তার থেকে উঁচু, মর্যাদায় বড় এবং সম্মানে তার ওপর। ধীরে ধীরে এটি তার মনের মধ্যে দাগ কেটে বসে। তিনি অনুভব করতে থাকেন সমাজে প্রতিভার পরিচিতি তার চেয়ে বড়। মানুষ তাকে জজ ম্যাডাম নামে চেনে, আর তিনি শুধু একজন আইনজীবী। অন্যদিকে প্রতিভার পরিবারও তাকে স্বীকার করছিল না। এই বিষয়েও তার অহংকারে আঘাত হানছিল। কিন্তু এই সব কিছুর বাইরে আরেকটি কারণ ছিল, যা এই পুরো কাহিনীর সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং বিপজ্জনক অংশ। জিজ্ঞাসাবাদে অভিষেক যে কারণটি জানালেন তা চমকপ্রদ ছিল। বিয়ের প্রায় 3 মাস পর প্রতিভা অভিষেককে সুখবর দেন, তুমি বাবা হতে যাচ্ছ আর আমি মা হতে যাচ্ছি। অক্টোবরের দিকে প্রতিভা প্রায় 3 মাসের গর্ভবতী ছিলেন। কিন্তু যে খবর একটি স্বামীকে আনন্দে উল্লসিত করে, সেই খবরটি অভিষেককে খুশি করেনি, বরং তিনি গভীরভাবে দুঃখিত ছিলেন। অন্যদিকে প্রতিভা ছিলেন অত্যন্ত খুশি। তিনি ভেবেছিলেন হয়তো এই শিশুর আগমনের মাধ্যমে তার মাতৃপরিবারও নরম হয়ে যাবে এবং অভিষেককে নিজের জামাই হিসেবে স্বীকার করবে। তিনি এই কথা তার মায়ের সঙ্গেও ভাগ করেছিলেন। মা প্রতিভাকে দেখতে আগ্রহী ছিলেন, কিন্তু অন্যদিকে অভিষেকের মনে এক ভিন্ন ধরনের উত্তেজনা চলছিল। আগেই অভিষেকের মনটা কপালে চিন্তার মতো ভর করছিল যে তার স্ত্রী তার চেয়ে বড় পদে আছেন। এবার আরও একটি দায়িত্ব আসছিল, একটি সন্তান। রিপোর্ট অনুযায়ী অভিষেক ছিল একটু রঙিন মেজাজের মানুষ। বন্ধুদের সঙ্গে সময় কাটানো, নিজের স্বাধীনতায় থাকা, এগুলো তার পছন্দ ছিল। তিনি ভাবতে লাগলেন, যদি সন্তান আসে তবে দায়িত্ব বাড়বে, তার স্বাধীনতা শেষ হয়ে যাবে, কারণ তার স্ত্রী জজ। এই চিন্তায় অভিষেক সিদ্ধান্ত নিলেন তিনি সন্তান চান না। তিনি প্রতিভাকে এই শিশুর গর্ভপাত করাতে বলেন, কিন্তু প্রতিভা এতে রাজি ছিলেন না। আরও একটি বিষয় ছিল, প্রতিভার পিতামাতা এখনও অভিষেককে তাদের জামাই হিসেবে স্বীকার করেননি, তাই অভিষেকও তার পরিবারের সঙ্গে খোলাখুলিভাবে কথা বলতে দিতেন না। বাইরের দুনিয়ায় প্রতিভা একজন জজ ছিলেন,
কিন্তু বাড়ির ভেতরে তিনি ছিলেন একজন স্ত্রী যিনি নিজের সম্পর্ককে রক্ষা করার চেষ্টা করছেন। যখন প্রতিভার গর্ভধারণের খবর তার মায়ের কাছে পৌঁছায়, ৬ অক্টোবর মা প্রথমবার প্রতিভাকে দেখতে আসছিলেন। এই খবরটি জানতে পারা মাত্রই অভিষেক রেগে যায়। তিনি প্রতিভাকে ডাঁটেন এবং এই বিষয় নিয়ে তাদের মধ্যে তীব্র বাক্যবিতণ্ডা হয়। সন্তান নিয়ে দুজনের মধ্যে প্রায়ই এমন দ্বন্দ্ব থাকত। অভিষেক বারবার বলতো বাচ্চা গর্ভপাত করাও, কিন্তু প্রতিভা প্রতিবারই অস্বীকার করত। ৭ অক্টোবরও দুজনের মধ্যে একই বিষয় নিয়ে তর্ক হয়। রাগে প্রতিভা বললেন, আমি দিল্লি যাচ্ছি, কিন্তু অভিষেক বললেন, আমি দিল্লিতে নেই। ৮ অক্টোবর সন্ধ্যায় প্রতিভা ট্রেনে দিল্লি পৌঁছান। অভিষেক তাকে নিতে দিল্লি রেলওয়ে স্টেশনে আসে। নিজের গাড়িতে তুলে তিনি তাকে বাড়ির দিকে নিয়ে যাচ্ছিলেন। দুজনের মধ্যেই আগের থেকেই রাগ ছিল। গাড়ির ভিতর আবারও তর্ক শুরু হয়। তর্ক এতটাই তীব্র হয় যে পথে প্রতিভা গাড়ি থেকে নেমে ফিরে কানপুর যাওয়ার সিদ্ধান্ত নেন। কিছুক্ষণ পর অভিষেকের মনে কি হলো জানি না, তিনি নিজেও গাড়ি চালিয়ে কানপুরের দিকে রওনা হন। ৮-৯ ঘন্টা ধৈর্য ধরে ড্রাইভ করার পর সকাল প্রায় ৫-৫:৩০ 5টার মধ্যে তিনি সার্কিট হাউস কলোনিতে পৌঁছান। যখন অভিষেক ফ্ল্যাটে প্রবেশ করেন, রাগ ও অহংকার তার ওপর সম্পূর্ণ আধিপত্য গড়ে তুলেছিল। সর্বপ্রথম তিনি সেখানে থাকা ড্রাইভার, চাকর এবং রক্ষীকে আজকে তোমাদের ছুটি। আরও বলেন, আজ আমাকে ম্যাডামের সঙ্গে একা থাকতে হবে। যেহেতু সবাই জানত তিনি ম্যাডামের স্বামী, তাই তারা তার কথা মতো চলে যায়। এরপর তিনি লাঠি দিয়ে প্রতিভাকে মারতে শুরু করেন। তারপরে এই নির্দয় ব্যক্তি রেজার ব্লেড তুলে প্রতিভার হাতের উপর আঘাত করেন, গলাতেও কেটে দেন। প্রতিভা নিজেকে রক্ষা করার চেষ্টা করেন। তার শরীরে পাওয়া স্ট্রাগল চিহ্ন এটিও প্রমাণ দিচ্ছিল, কিন্তু মারপিটের সময় তিনি মাটিতে পড়ে যান। অভিষেক বুঝতে পারেন তার শ্বাস এখনও চলছে। তখনই তিনি প্রতিভার নিজের ওড়না দিয়ে তার গলায় চাপ দেন, যার ফলে কয়েক মুহূর্তের মধ্যেই শ্বাস বন্ধ হয়ে যায়। প্রতিভা এবং তার গর্ভে থাকা শিশু দুজনেরই শেষ জীবন শেষ হয়ে গিয়েছিল। এরপরই পুলিশ ওই দিনই জিজ্ঞাসাবাদের পরে মনু অভিষেককে গ্রেফতার করে, কিন্তু তার পিতামাতা পালিয়ে যান। তাদের বিরুদ্ধে আদালত জামিনবিহীন হাকিমের নোটিশ জারি করে, পাশাপাশি কুর্কির হেফাজতের কার্যক্রমেরও নির্দেশ দেয়। এরপর অভিষেকের পিতামাতা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন, কিন্তু সুপ্রিম কোর্ট তাদের নির্দেশ দেন কানপুরের আদালতে আত্মসমর্পণ করতে হবে। শেষমেশ 18 অক্টোবর পালিয়ে থাকা 2 অভিযুক্ত আদালতে হাজির হন। এরপর অভিষেক জামিনের জন্য সব ধরনের আইনি পথ অবলম্বন করেন। এমনকি সুপ্রিম কোর্ট পর্যন্ত তিনি আবেদন করেছিলেন, কিন্তু প্রতিবারই তার আবেদন খারিজ হয়ে যায়। সময় কেটে যায় এবং বছর 2022 এসে পৌঁছে। তখন পর্যন্ত অভিষেক প্রায় 5 বছর জেল খাটেন। এরপর এপ্রিল 2022-এ একটি বড় মোড় আসে। হাইকোর্ট তাকে জামিন দেন এবং প্রায় 5 বছরের পর তিনি জেল থেকে মুক্ত হন এবং বর্তমানে তিনি বাইরে রয়েছেন। এই জামিনে প্রতিভার পিতার বড় ভূমিকা ছিল, যা আমাদের জন্যেও একটি শিক্ষা। বাস্তবে যখন অভিষেককে গ্রেফতার করা হয়েছিল তখন হত্যা মামলায় গ্রেফতার করা হয় এবং প্রাথমিক চার্জশিটেও হত্যা মামলা অন্তর্ভুক্ত ছিল। কিন্তু দেখা গেছে কখনো কখনো কিছু মামলায় আইনকে কৌশলগতভাবে ব্যবহার করা হয়। এই মামলায়ও এমনটাই হয়। প্রতিভার পিতাকে হয়তো কেউ জানিয়েছিলেন যে যদি এই মামলায় যৌতুক হত্যা যুক্ত করা হয় তবে অভিষেকের সঙ্গে তার পিতামাতারও পলায়ন কঠিন হয়ে যাবে। তাই প্রতিভার পিতা চার্জশিট দায়েরের পর আদালতে আবেদন করে এই মামলায় যৌতুক হত্যার ধারাও যুক্ত করেন এবং এই প্রক্রিয়ায় হত্যা মামলাটিও সঠিকভাবে এগোতে পারেনি। এরপর লকডাউন শুরু হয়, যার কারণে এই মামলায় প্রায় 5 বছর কোনো কার্যক্রম ছাড়া কেটে যায়। ঠিক এই কারণেই অপরাধীদের জামিন মিলে যায়। কিন্তু জামিন পাওয়া মানেই মামলার বেকসুর হয়ে যাওয়া নয়। এই মামলা এখনও আদালতে চলমান, চূড়ান্ত রায় এখনও আসেনি। এই গল্প শুধু একটি ক্রাইম স্টোরি নয়, এটি সেই মানসিকতার গল্প যেখানে প্রেম দিয়ে শুরু হওয়া সম্পর্ক অহংকারের আগুনে জ্বলতে জ্বলতে রক্তের ঘাতক কাণ্ডে পরিণত হয়। এখন দেখতে হবে এই মামলায় আদালতের চূড়ান্ত রায় কী হবে এবং কি জজ প্রতিভা গৌতম ও তার অবিনশ্বর শিশুর কখনো ন্যায় মিলবে। আপনি এই পুরো ঘটনার সম্পর্কে কি মনে করেন? আপনার মনে হয় কি এই মামলায় সঠিক ন্যায় কার্যকর হবে? আপনার মতামত অবশ্যই কমেন্টে শেয়ার করুন।